মনে পড়ে অনেক কথা। এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। আমি তৃতীয় পর্বেই আপনাদের কাছে বলেছি যে সব কিছু যখন স্বাভাবিক হতে শুরু করেছিল, ঠিক সেই সময় এক চিৎকার করে কান্নার আর্তনাদ আমার কানে এসেছিল। আমি তখন নিজেকে স্থির রাখতে পারিনি, কারণ আমার মাথায় একটা কথাই চলছিল যে পাশের ঘরটিতে আমার স্টাফটি আছে। আমি তখন নিজেকে স্থির রাখতে না পেরে ছুট্টে দরজা দিয়ে বারান্দায় বেরিয়ে গেছিলাম এবং বারান্দায় গিয়ে পুরো স্তম্ভিত হয়ে গেছিলাম। দেখলাম বারান্দার উপর মেয়েটি, অর্থাৎ আমার স্টাফটি, ভয়ে কুঁকড়িয়ে জড়সড় হয়ে পড়ে আছে। আমাকে দেখা মাত্রই সে কান্নায় ভেঙে পড়ল এবং আমায় ঝাঁটতে ধরল। তাকে শান্ত করলাম, উঠে বসালাম ও এক গ্লাস জল খাওয়ালাম এবং বললাম, তুই হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছিস, মন শক্ত কর আর যা গিয়ে ঘুমিয়ে পড়। খানিকটা ধাতস্থ হওয়ার পর আমার স্টাফটি যা বর্ণনা করলো তা শুনে আমার মেরুদণ্ড দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। ঠিক যে ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি এতক্ষণ যাচ্ছিলাম, অদ্ভুতভাবে তার সাথেও ঠিক একই ঘটনা ঘটেছে। একই বাড়িতে দুটি পাশাপাশি ঘরে দুইজন ভিন্ন মানুষের মনে একই ধরনের অনুভূতি এবং একই ঘটনা কি নিছকই মনের ভুল? বিজ্ঞানের ভাষায় একে হয়তো হ্যালুসিনেশন বলা যায়, কিন্তু আত্মার যে হাহাকার আমি শুনেছি তাকে অস্বীকার করি কোন যুক্তিতে? আমি আমার মেয়ে আর স্টাফকে আশ্বস্ত করলেও নিজের মনের ভেতরে সেই প্রশ্নটাকে কি শান্ত করতে পারবো কোনো দিন? পরিস্থিতি বেগতিক দেখে আমি তাকে সেদিন বুঝতে দিইনি যে আমিও একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেই দিন। তারপর আমার স্টাফটি শুয়ে পড়ল। কিছুক্ষণ এইভাবেই আমি বসে রইলাম। ওই ঘরে আমার মেয়েটি ঘুমোচ্ছে আর স্টাফের ঘরে স্টাফটি ঘুমোচ্ছে, কিন্তু তারা ঘুমিয়ে পড়লেও আমার চোখে আর ঘুম ছিল না সেই দিন। সারা রাত এক অজানা আতঙ্কে আমি সজাগ হয়ে বসে রইলাম। ভোর হতেই আমি দ্রুত ছাদে চলে গেলাম। উদ্দেশ্য ছিল একটাই, যদি আশেপাশের কোনো প্রতিবেশীর দেখা পাই তবে তাদের জিজ্ঞেসে করব তারাও কি গত রাতের সেই বুক ফাটানো আর্তনাদ শুনতে পেয়েছে। কারণ এই বিলাপ কোনো সাধারণ মানুষের কণ্ঠস্বর বলে আমার কিন্তু সেদিন মনে হয়নি। ছাদে ওঠার পর আমি উৎসুক চোখে আশেপাশের বাড়িগুলোর দিকে তাকাচ্ছিলাম। মনে মনে ভাবছিলাম, যদি কাউকে দেখতে পাই তবে সরাসরি জিজ্ঞেস করব, আপনারাও কি শুনেছেন? এক শান্ত নিঝুম রাতে এতটা করুণ, এতটা আর্তনাদ কি কেবল আমার কানেই পৌঁছেছিল, নাকি পুরো পাড়াটাই এক গভীর মায়ায় আচ্ছন্ন ছিল? সকালবেলা যখন আমি ছাদে উঠেছিলাম তখন লক্ষ্য করলাম রাতের সেই কুয়াশাচ্ছন্ন বিভীষিকা কাটিয়ে সূর্য উঠলেও আমার মনের অন্ধকার কিন্তু কাটেনি। আমি দ্রুত সিঁড়ি দিয়ে যখন ওপরে উঠছিলাম তখন চারপাশটা নিস্তব্ধ, যেন গত রাতে সেই আর্তনাদের কোনো চিহ্নই কোথাও ছিল না। কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরির পর কয়েকজনকে দেখতেও পেয়েছিলাম। ভাবলাম জিজ্ঞেস করব, তারাও কি গত রাতে সেই কান্না শুনেছে? কিন্তু অবাক কাণ্ড, আমাকে দেখা মাত্রই এমনভাবে পালিয়ে গেল যেন তারা কোনো জলজ্যান্ত ভূত দেখেছে। মানুষের এই এড়িয়ে যাওয়া আমার মনে সন্দেহ আরও বাড়িয়ে দিল। তবে কি এই বাড়িতে এমন কিছু আছে যা কেবল আমি অনুভব করছি, নাকি তারা সবাই মিলে কোনো রহস্য গোপন করার চেষ্টা করছে? নিজের ভয়টাকে একপাশে সরিয়ে আমি নিচুই নেমে এলাম এবং একতলায় গেলাম মাসিমার সঙ্গে দেখা করতে। মাসিমার সঙ্গে দেখা করে মাসিমাকে গুড মর্নিং জানালাম।
কিন্তু আমার মুখ থেকে কোনো কথা বের হওয়ার আগেই মাসিমা উৎসুক গলায় আমাকে জিজ্ঞেস করলেন, কি ঘুমোতে পেরেছো? তার প্রশ্নের ধরনে এক অদ্ভুত অস্বস্তি ছিল। আমি থমকে গেলাম। তার কথাগুলো যেন খুব একটা পরিষ্কার ছিল না, যেন মনের কোনো এক গহীন কোণ থেকে জোর করে অভয় দেওয়ার চেষ্টা করছে। তার প্রশ্নের ধরনে এক অদ্ভুত অস্বস্তি ছিল। আমি থমকে গেলাম, নিজেকে সামনে নিয়ে বললাম, হ্যাঁ মাসিমা, ঘুম হয়েছে। কেন বলুন তো? মাসিমা চোখের পলক ফেলে একটু নিচু স্বরে আবার জিজ্ঞাসা করলেন, না না, নতুন জায়গা, ভয়টাই পাওনি তো? ব্যাপারটা আমি হেসে উড়িয়ে দিলাম। বললাম, ভয়? কিসের ভয় মাসিমা? কিন্তু আমার কথা শেষ হতেই দেখলাম মাসিমা কেমন যেন এক ঢোক গিললেন। তার চোখে মুখে একটা অজানা আতঙ্কের ছাপ ফুটে উঠল। ধরা গলায় তিনি বললেন, না না, কোনো কিছুর ভয় নেই। কিসেরই বা ভয় হবে? আমরা তো আছি, চলো তো, চা খাবে। কিন্তু আমার মন তখন চায়ের তৃষ্ণায় নয়, বরং এক অজানা রহস্যের তৃষ্ণায় ব্যাকুল। আমি শুধু বললাম, না মাসিমা, আমি সকালে চাটা খাই না। গতরাতে সেই ভয়ঙ্কর স্মৃতিটা যেন কিছুতেই আমার পিছু ছাড়ছিল না। মাসিমা যখন কিছুই বললেন না, তখন আমি বাধ্য হয়ে এক প্রকার জিজ্ঞেস করেই বসলাম, আচ্ছা মাসিমা, কাল রাতে অত করে কে কাঁদছিল? আর সেই কান্না এতটা করুণ কেন? প্রতিদিন কি এইভাবেই কেউ চিৎকার করে কাঁদে? কিছু সত্য হয়তো আড়ালে থাকাই ভালো ছিল, কিন্তু কৌতূহল আমাদের এমন এক জায়গায় দাঁড় করিয়ে দেয় যেখান থেকে ফেরার পথ বন্ধ হয়ে যায়। মাসিমাকে যখন আমি জিজ্ঞেস করলাম, তখন ওনার মুখের যে পরিবর্তনের ছাপ আমি দেখেছিলাম, তা আমাকে স্তব্ধ করে দিয়েছিল সেই সময়। আমার প্রশ্ন শুনে মাসিমার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। অসাবধানতা বশত তার মুখ থেকে বেরিয়ে এলো, কই, আমাদের এই পাড়াতে তো সেভাবে কাঁদতে শুনিনি কখনো কাউকে। বলার সাথে সাথেই তিনি যেন বুঝতে পারলেন যে বড় কোনো সত্য তার মুখ থেকে ফসকে বেরিয়ে গেছে। মাসিমার এই অদ্ভুত আচরণ কি কোনো বড় বিপদের ইঙ্গিত? কেন তিনি ভয় নিয়ে এতটা নিশ্চিন্ত ছিলেন? আমি ওপরে গেলাম। ওপরে গিয়ে স্নান সেরে আমি আমার মেয়েকে ওঠালাম। ভাবলাম সকালবেলায় ব্রেকফাস্টটা তৈরি করি, আর স্টাফ মেয়েটিকেও তুলে দিলাম। দিয়ে রান্নাঘরে ঢুকলাম। কিন্তু রান্নাঘরে ঢুকেই আর একটা অদ্ভুত কাণ্ড। ব্যাগ থেকে মশলাপাতি গুছিয়ে রাখতে গিয়ে দেখলাম সব কিছু ঠিকঠাকই আছে, কিন্তু চিনির কৌটোটাতে একদমই শূন্য। অদ্ভুত ব্যাপার, এত ভুলো মানুষ তো আমি নই। নতুন জায়গা, দোকানপাট কোথায় পাবো কি না পাবো, সেই হিসেব করেই আমার হাজবেন্ড সব কিছু গুছিয়ে অনলাইনে অর্ডার করে পাঠিয়ে দিয়েছিলেন। তবে কি এই বাড়িতে আমাদের অজান্তে অন্য কেউ আছে, যে রাতের অন্ধকারে নিঃশব্দে বিচরণ করে? এটা কি শুধু মনের ভুল হতে পারে? আমি যখন ব্রেকফাস্ট রেডি করছি, সেই সময় আমার ওই স্টাফ মেয়েটি বাথরুমে ঢুকেছিল স্নান করবার জন্য। চিৎকার করে উঠল, ম্যাম, ম্যাম, একবার আসুন না। আমি ছুটতে বাথরুমের সামনে দাঁড়ালাম আর জিজ্ঞেস করলাম, কি রে, আমায় ডাকছিস কেন? ও কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে বাথরুম থেকে বের হলো এবং আমাকে বলল, ম্যাম, আমার পিঠটা একটু দেখুন না, প্রচণ্ড জ্বালা করছে। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো সাধারণ কোনো বিষয়, কিন্তু চমকে উঠলাম আমি ওর পিঠটা দেখে। চমকানোরই কথা, কারণ গতকাল রাতে যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি গেছি, সেই ভয় কিন্তু আমিও এখনো কাটিয়ে উঠতে পারিনি। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। যা দেখলাম তা
কোনো সাধারণ ব্যাখ্যায় পড়ে না। মেয়েটির পিঠে নখের আঁচড়ের দাগ, ঠিক যেন কোনো উন্মত্ত হিংস্রতা তাকে ক্ষতবিক্ষত করার চেষ্টা করেছিল সেই রাতে। সেই আঁচড়ের দাগগুলি দেখে মনে হচ্ছিল যেন তীব্র আক্রোশে চামড়া ছিঁড়ে নিয়েছে তার। সেই নখের ক্ষতের মধ্যে তখনও লেগেছিল শুকিয়ে যাওয়া শুকনো রক্ত। আজ তাহলে এই পর্যন্তই। কারণ কিছু ক্ষত শরীর ছাপিয়ে মনে বসে যায়। আমরা কি সত্যিই একা, নাকি আমাদের আশেপাশে এমন কিছু বিচরণ করে যা আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করি, রক্তের দাগে আর কান্নার শব্দে? উত্তরটা তাহলে সময়ের হাতেই তোলা থাক। আবার আসছি নেক্সট এপিসোডে। অবশ্যই আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ফার্স্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছায়।